ছাপে বর বলে একটা কথা আছে, মানে খারাপ করতে গেলাম কারো, কিন্তু খারাপ না হয় সেটা ভালো হয়ে গেল, মানে তার ভালো হয়ে গেল। আমি তো খারাপ করতে গেছি, যে গেছে সে খারাপ করতে গেছে। ভারতীয় উপমহাদেশে রামায়ণের গল্প কম বেশি সবাই জানে। সেখানে রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন অন্ধমুনি, আমাকে যেমন পুত্র শোক দিলে তুমিও তেমন পুত্র শোক পাবে। শুনে কি খুশি রাজা দশরথ। এই অভিশাপের ফলে সন্তানহীন রাজা দশরথের পরবর্তীকালে 4টি ছেলে হলো রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সাপে বর হওয়ার ক্লাসিক উদাহরণ এটা। মনে হচ্ছে এমনটাই হচ্ছে ভারত বাংলাদেশের ক্ষেত্রে। শেখ হাসিনার স্বৈরতন্ত্রের বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশ মেতে উঠল ভারত বিরোধিতায়, কারণ হাসিনা নাকি ভারতের হাতের পুতুল। এই পুতুল তত্ত্ব যত বাড়ে তত বাড়ে ভারত বিরোধিতা। হাসিনা দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হলেন ভারতে, এতে আরো বাড়ল বিরোধিতা চরমে উঠল বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায়। মজা দেখুন, হিন্দুদের ওপর অত্যাচার যে ইউনূস সরকারের আমলে প্রথম হলো তা নয়, স্বাধীনতার আগে থেকে, সেই 1946 সাল থেকে হয়ে আসছে। পাকিস্তান আমলে যত না হয়েছে তার চেয়ে ঢের বেশি হয়েছে স্বাধীন বাংলাদেশ আমলে। 1971 সালে বাংলাদেশে জনসংখ্যার প্রায় 20% ছিল হিন্দু, সেটা এখন কমতে কমতে শতকরা 8 ভাগে নেমে এসেছে। এমনিতে নয়, কিন্তু এই নিয়ে ভারতে হইচই হয়েছে? কোনোদিন হয়নি। ভারতের মানুষ যেমন নির্বিকার থেকেছে, তেমনি নির্বিকার থেকেছে ভারত সরকার, যেন এটাই সে দেশের হিন্দুর ভবিতব্য। ওপারে অত্যাচারের ভয়ে মানুষ লাখে লাখে ছুটে আসবে, ভারতের বর্ডারে পার হবে, রিফিউজি ক্যাম্পে যাবে, ব্যাস মিটে গেল সমস্যা। এবার উল্টে গেল হিসাব, বর্ডার সিল করে দিল ভারত। হিন্দুরা ও দেশের মানুষ বলল যে হিন্দুরা ও দেশের মানুষ ও দেশেই থাকবে। হিন্দু তাড়ানোর যে মৌলবাদী প্ল্যান সেটা বানচাল হয়ে গেল। তারপর ভারত ও দেশের হিন্দুদের পাশে দাঁড়ালো অন্যভাবে, ব্যাপকভাবে প্রচারে নামলো হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে। এই প্রচার মিথ্যা নয় অবশ্যই, কিন্তু এমন উচ্চগ্রামে প্রচার ইতিহাসে এই প্রথম। তার ফল এমন যে আগে ট্রাম্প, তারপর এখন বাইডেন পর্যন্ত এই গত 3 দিন আগে তিনি ডাঁট দিয়েছেন বন্ধু ইউনূসকে, বলেছেন হিন্দুদের কেন সুরক্ষা দেওয়া হচ্ছে না। বাংলাদেশের বিপ্লব না উত্থান কি যেন একটা নাম, যাই হোক গিয়ে তাতে কত মানুষ মারা গেছেন জানি না, কিন্তু সংখ্যাটা যে ভয়ঙ্কর বেশি তার হাতে গরম কোনো প্রমাণ কিন্তু নেই। কিন্তু অশিক্ষিত কাঠমোল্লারা এমন হইচই শুরু করে দিয়েছে। আর শ্রীমান নোবেল জয়ী তিনি মাঝে মাঝে এমন সব বেফাস কথা বলেছেন যে সারা বিশ্বে এই বার্তা ভালো রকম চলে গেছে যে বাংলাদেশের পরিস্থিতি একদম ভালো নেই। ব্রিটিশ সরকার পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। ইউনূস সরকারের অনভিজ্ঞতা আর ভারত সরকারের কূটনীতি চমৎকার সেই অনভিজ্ঞতাকে ব্যবহার করলো, পরিস্থিতিটাকে ব্যবহার করলো। বাংলাদেশ কি সাংঘাতিক! এর পরিণামে আজকের বাংলাদেশ, খাবার নেই, মানুষের কাছে টাকা নেই, শিল্প নেই, কাজ নেই, আইন শৃঙ্খলা নেই, আছে তীব্র ভারত বিরোধিতা। 4 ঘন্টায় আগরতলা দখল করবে, 3 দিনে কলকাতা দখল করবে, 1 মাসে ভারত দখল করবে। চিকেন নেক দখল তো আগেই হয়ে গেছে, এমনকি আমেরিকাকেও নাকি যুদ্ধ হারাবে। পাগল কাঠমোল্লা, খ্যাপা ছাত্র নেতা আর ধান্দাবাজ স্বার্থ সর্বস্ব রাজনৈতিক দলগুলো যত ভারত বিরোধী হল্লা তুলছে, ভারত ততই চমৎকার ভাবে সেগুলো প্রচার করছে, প্যাঁচ মারছে। ফলে ইউনূসের সরকারের গায়ে পাক্কা স্ট্যাম্প পর্যন্ত পড়ছে বর্বর, সাম্প্রদায়িক এবং প্রগতি বিরোধী সরকার হিসেবে। এই সরকারের দেশে কে শিল্প তৈরি করবে? কে এদের সঙ্গে ব্যবসা করবে? বাংলাদেশ বড় কোনো শিল্পোন্নত দেশ নয় ঠিকই, কিন্তু 1-8খানা শিল্পের জন্য তারও দুনিয়াতে নাম ছিল। সেই জায়গাটা গোল্লায় চলে যাচ্ছে, শূন্যস্থান পূরণ করতে এসে যাচ্ছে ভারত। বাংলাদেশ যত ডুবছে ভারত তত উপরে উঠছে, আরো যত ডুববে ভারত আরো তত উপরে উঠবে। এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে বাংলাদেশ, ভারতের এবং নরেন্দ্র মোদীর দল বিজেপির জন্য একেবারে সোনায় সোহাগা। অবাক হচ্ছেন? অবাক হবেন না। একটা একটা করে যখন কারণগুলো বলবো তখন আপনাকেও মানতে হবে কথাটা ভুল নয়।
একটা দেশের ডুবে যাওয়া আর ওপরে ওঠা বা ভেসে ওঠা নির্ভর করে অনেকগুলো মাপক বা প্যারামিটারের ওপর। তবে সবচেয়ে বড় প্যারামিটার হলো অর্থনীতি। অর্থনীতি যার যত তাগড়া হবে একটা দেশের, তার শক্তি তত বাড়বে। অর্থনীতি কাঙাল হলে দেশ সব দিকে কাঙাল হবে। পাকিস্তানকে দেখুন, পৃথিবীর প্রথম এবং সম্ভবত একমাত্র আণবিক শক্তিধর দেশ। সম্ভবত বললাম এই জন্য যে ইরানের পারমাণবিক বোমার ব্যাপারে পৃথিবী এখনো নিশ্চিত নয়। পরমাণু শক্তির দেশ হয়ে ভিখারি এখন পাকিস্তান, ভিক্ষান্নে দিন চলে। এহেন পাকিস্তান এখন বাংলাদেশের হয়ে যাচ্ছেন গুরু। আবার সেই গুরু হচ্ছে কিভাবে? ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরিয়ে ভারত মজা দেখছে আর নিজের কাজ গুছিয়ে নিচ্ছে। 2014 সালে নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণের সময় ভারত বিশ্বের অর্থনীতির মানচিত্রে নিচে ছিল অনেকটাই। সেখান থেকে একের পর এক লাভ দিয়ে এসে পৌঁছেছে 5 নম্বরে। এখন আগামী 2027 সালের মধ্যে পৌঁছতে চায় 3 নম্বরে। এই জন্য ভারত নানান উদ্যোগ নিয়েছে, মেক ইন ইন্ডিয়া ইত্যাদি, আপনারা তো জানেনই। তার ফলও মিলছে। সারা পৃথিবী থেকে শিল্পোন্নত দেশগুলো থেকে সেখানকার শিল্পপতিরা ছুটে আসছে ভারতে এসে তারা সেখানে শিল্প স্থাপন করছে। কিন্তু এত করেও পোশাক শিল্পে বড় কিছু করতে পারছিল না ভারত। সস্তা মজুরির ফলে পোশাক শিল্পে বাংলাদেশ ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, চীনের পরেই। অথচ বাংলাদেশের এই পোশাক শিল্পে কাঁচামালের যোগান দিত ভারত। ভারতের কোম্পানিগুলো গিয়ে বাংলাদেশে গিয়ে খুলতো, কারণ ওই যে কম কম দামে শ্রমিক পাওয়া। বর্তমানে টালমাটাল পরিস্থিতির জন্য সেখানকার পোশাক শিল্প কিন্তু একেবারে পাইকারি হারে চলে আসছে ভারতে। এর অভিঘাত কিন্তু কম নয়, অন্তত বাংলাদেশের মতো রাষ্ট্রের উচ্ছন্নে যাওয়ার পক্ষে যথেষ্ট। 2021-22 অর্থ বছরে শুধুমাত্র তৈরি পোশাক শিল্প থেকে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল কত জানেন? $42.613 বিলিয়ন, মানে প্রায় $43 বিলিয়ন, মানে $4,300 কোটি, যা বাংলাদেশের মোট রপ্তানির 81.80 ভাগ। এই শিল্পের অর্ধেকের বেশি ভারতে চলে এসেছে, বাকিটাও আসবে, কারণ কাঁচামাল তো ভারতেরই। আর বাংলাদেশে তো পরিবেশই নেই শিল্পের। ভারতের গুজরাটের সুরাট ইতিমধ্যে বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত, সেটা আরো জমে উঠেছে। বস্ত্র শিল্পে বাংলাদেশের প্রায় 42 লক্ষের ওপর মানুষের কর্মসংস্থান। এই শিল্প তাদের ধ্বংস হলে তাদের সেই কর্মী সেখানকার মানুষের কি অবস্থা হবে ভাবুন তো। গৃহযুদ্ধ বেঁধে যাবে, দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ। এই শিল্প তাদের ধ্বংস হলে, সেই শিল্প ভারতে এলে ভারতের মানুষের কর্মসংস্থান বাড়বে। সেটা দেশের পক্ষে কতটা ভালো বলার অপেক্ষা রাখে কি। দ্বিতীয়ত, রাজনৈতিক ফায়দা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে তার প্রতিক্রিয়া হিসেবে ভারতের হিন্দুরাও এক কাট্টা হবে এবং বিজেপির পক্ষে বেশি করে চলে আসবে। বিজেপি ও নরেন্দ্র মোদীর রাজনৈতিক ফায়দা হবে। এখানে এই যে সমস্ত রাজনৈতিক দল ভারতে আছে তাদের অনেককেই আবার বাংলাদেশে বন্ধু ভাবে, তারা আসতে পারবে না। মোদীর আসন আরো শক্ত হবে। রাজনীতির দৃষ্টিতে আরেকটি বিষয় উল্লেখ করব। শক্তিশালী প্রতিবেশী ভারতকে বন্ধু হিসেবে পেয়ে বাংলাদেশ অনেক ব্যাপারে নিশ্চিন্ত ছিল। এখন আর বন্ধু না হওয়ায় ভারতের আরাকান আর্মি পর্যন্ত ভয় দেখাচ্ছে চট্টগ্রাম নিয়ে নেব। এই ভয় কি আগের আমলে ছিল কোনোদিন? পেয়েছে বাংলাদেশ? পায়নি। আজ যে চট্টগ্রাম নিয়ে দুশ্চিন্তা, তার দায় তাহলে কার? এই সরকারের নয়, বাংলাদেশের বর্তমানে যে সরকার। এখন কারা কেউ যদি উস্কানি থাক বা না থাক বাইরের কারোর, আরাকানিরা যদি চট্টগ্রাম দখল করতে আসে, ভারত পাশে দাঁড়াবে না বাংলাদেশের। উল্টে স্ট্র্যাটেজি তৈরি করবে আরাকানিদের সাহায্য দিয়ে, তাদের সঙ্গে মিলে কিভাবে চট্টগ্রামকে ভাগ বাটোয়ারা করে নেওয়া যায় যাতে ভবিষ্যতের কোনো বিস্ফোরা থাকে না। আর সেটা যদি করে নিতে পারে, তাহলে বাংলাদেশ পুরোপুরি ভারতের দ্বারা ল্যান্ড লকড কান্ট্রি হয়ে যাবে, বেরোবার জায়গা পাবে না। এই পরিস্থিতির দায় কার? শেখ হাসিনার আমলে ভাবা যেত এমনটা? বুঝতে পারছি এই চিন্তাধারা কারো ভালো লাগছে না, কিন্তু আমি রাজনীতি করার জন্য এই কথা বলছি না, বলছি বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে। আমিও মানি আমরা সামাজিক জীব, আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো, এটাই আমাদের ধর্ম। কিন্তু কেউ যদি ঝগড়া বাঁধাতে চায়, আমি শান্তিপ্রিয় হয়ে কি করব? শাস্ত্র তো বলাই আছে, যেমন কর্ম তেমন ফল, কর্মফল ভোগ করতেই হয়, তাই না?